এখানে সুপ্রিম কোর্ট মেইন যে কথাটা বলেছে যে ছেলেদের উপরে যে মেনটেন্যান্সটা চাপানো হয়, ওয়াইফের যে মেনটেন্যান্সটা ছেলেদের উপর চাপানো হয়, সেটা কিন্তু এমন কোন রকম অ্যামাউন্ট হবে না, এরকম কোনো মেনটেন্যান্স ছেলেদের উপরে করা যাবে না যেটা ছেলেদের কাছে একটা পানিশমেন্ট মনে হবে। নমস্কার বন্ধুরা, নতুন আইন এসছে, আপনারা সবাই জানেন। এই নতুন আইনেই একটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট এসছে মেনটেন্যান্সের ওপরে, খুবই ভালো জাজমেন্ট এসছে। ডেফিনেটলি জাজমেন্টটা আমি পুরো আপনাদের সঙ্গে আলোচনা করব। জাজমেন্টটা পুরোপুরি স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটা দেখবেন, খুবই ইম্পর্টেন্ট ভিডিও, অনেক তথ্য আপনারা এখান থেকে পাবেন। তাহলে এবারে ভিডিওটা শুরু করি। যে ব্যাপারটা হচ্ছে, মাননীয় সুপ্রিম কোর্ট 2020 সালে রজনীশ ভার্সেস নেহা একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট দিয়েছিল। এই ল্যান্ডমার্ক জাজমেন্টে মাননীয় সুপ্রিম কোর্ট অনেক কিন্তু ডিরেকশন এবং গাইডলাইন অন্যান্য কোর্টেদেরও দিয়েছিল, এবং সুপ্রিম কোর্টে কিন্তু এটা একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট। রজনীশ ভার্সেস নেহা এই যে জাজমেন্ট, এটা খুবই কমন জাজমেন্ট। এটা অনেকে যারা মোটামুটি এইসব কেসেতে আপনারা পড়েছেন, অনেক অ্যাডভোকেটও ডেফিনেটলি জানে, এবং যারা লিগাল স্টুডেন্ট আছে এবং যারা ম্যাট্রিমোনিয়াল কেসে যেসব ছেলেমেয়েরা ফেসে আছে, তারা সবাই এই রজনীশ ভার্সেস নেহা ব্যাপারটা জানে। এবার ঘটনাটা হচ্ছে যে 2024 এই নতুন আইন চালু হওয়ার পরে কিন্তু একটা ভালো জাজমেন্ট, মানে ল্যান্ডমার্ক জাজমেন্ট একটা সুপ্রিম কোর্ট থেকে এসছে মেনটেন্যান্সের ব্যাপারে। সেটা আমি আপনাদেরকে ডিটেলসে বলছি। ওয়াইফের মেনটেন্যান্স কত হবে, কি কি ফ্যাক্টরসের উপর ওয়াইফের মেনটেন্যান্স ডিসাইড করা হবে, রজনীশ ভার্সেস নেহা যে কেসটাতে যে ডিরেকশন এবং গাইডলাইন সুপ্রিম কোর্ট দিয়েছিল সেগুলো মানা হচ্ছে কিনা, সে সম্বন্ধে আপনারা পুরো ডিটেলস ব্যাপারটাই জানতে পারবেন। আর সবসময় কিন্তু মনে রাখবেন, এটা কিন্তু আমি 2024 জাজমেন্টের কথাই কিন্তু উল্লেখ করছি, একদম রিসেন্ট জাজমেন্ট। এখানে সুপ্রিম কোর্ট মেইন যে কথাটা বলেছে যে ছেলেদের উপরে যে মেনটেন্যান্সটা চাপানো হয়, ওয়াইফের যে মেনটেন্যান্সটা ছেলেদের উপর চাপানো হয়, সেটা কিন্তু এমন কোনো রকম অ্যামাউন্ট হবে না, এরকম কোনো মেনটেন্যান্স ছেলেদের উপরে করা যাবে না যেটা ছেলেদের কাছে একটা পানিশমেন্ট মনে হবে। মেনটেন্যান্স যেটা হচ্ছে ওয়াইফের প্রতি, সেটা যে ছেলেদের কাছে একটা পানিশমেন্ট হয়ে যাবে, সেই পানিশমেন্টের মতো কিন্তু মেনটেন্যান্স করা যাবে না। একটা রিজনেবল মেনটেন্যান্স কিন্তু কোর্টকে করতে হবে। এবং এই যে ল্যান্ডমার্ক জাজমেন্ট আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি, এবং এখানে কিন্তু সুপ্রিম কোর্ট আরো উল্লেখ করেছে যে সুপ্রিম কোর্টের এই যে ল্যান্ডমার্ক জাজমেন্ট আমি আপনাদের কথা বলছি, এই ল্যান্ডমার্ক জাজমেন্টে যাতে সমস্ত কোর্টই এই ডিরেকশন এবং গাইডলাইন গুলো ফলো করে, সেটাও কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এই ল্যান্ডমার্ক জাজমেন্ট অনুযায়ী মোটামুটি যেন মেনটেন্যান্স কেসগুলো ধার্য করা হয়। আর একটা কথা আমি আপনাদেরকে আগেও বললাম যে মেনটেন্যান্সটা এমন হওয়া উচিত যেন সেটা ছেলেদের কাছে কখনোই পানিশমেন্টের মতো মনে না হয়। এটা কিন্তু মেন পয়েন্ট। আমি আরো ডিটেলসে যাচ্ছি কেসটার। এই কেসেতে 2015-তে বিয়ে হয়। 2015-তে বিয়ে হওয়ার পরে 2016-তে ওয়াইফ 498A এবং ডোমেস্টিক ভায়োলেশনের কেস করে দেয়। এবং আপনারা জানেন যে ডোমেস্টিক ভায়োলেশনের মধ্যে যে মেনটেন্যান্স কেস করা যায়, সেটাও ডোমেস্টিক ভায়োলেশনের মধ্যে কিন্তু তিনি এই মেনটেন্যান্স কেসটাও করেন ডোমেস্টিক ভায়োলেশনের মধ্যে, তার সঙ্গে 498 এটাও করে। এবং বিয়ের 1 বছর কমপ্লিট হতে না হতেই কিন্তু ওয়াইফ এই স্টেপটা স্বামীর প্রতি নেয়। নিম্ন আদালত স্বাভাবিকভাবে যেটা করে থাকে, নিম্ন আদালত ওয়াইফকে 35,000 করে মেনটেন্যান্স ধার্য করে দেয়। কিন্তু ওয়াইফ এইটাকে নিয়ে সেশন কোর্টে যায়। সেশন কোর্টে তখন তার মেনটেন্যান্সটা আরেকটু বাড়িয়ে দেওয়া হয়। সেই মেনটেন্যান্সটা হয়ে যায় প্রায় 45,000, মানে আরো 10,000 টাকা কিন্তু বাড়িয়ে দেওয়া হয় সেশন কোর্ট থেকে। কিন্তু এখানে যে মেন ব্যাপারটা সেটা হচ্ছে, হাজবেন্ড কিন্তু ওয়াইফকে কোনো রকম ভাবে মেনটেন্যান্স দেয়নি। তখন কিন্তু ওয়াইফ হাইকোর্টেতেও যায়। হাইকোর্টেতে গিয়ে তিনি অ্যাপিল করে এবং পিটিশন করে যে হাজবেন্ডের যে স্যালারি অ্যাকাউন্ট আছে সেটা অ্যাটাচ করে দেওয়া হোক, তাহলে তিনি মেনটেন্যান্সটা ঠিকমতো পাবেন। কিন্তু তারপরে কিন্তু কেসটা যায় সুপ্রিম কোর্টেতে। সুপ্রিম কোর্টেতে হাজবেন্ড জানায় যে তার যে ওয়াইফ আছে এবং যে বাচ্চারা আছে, তারা দুজনেই কিন্তু মেনটেন্যান্সের জন্য এন্টাইটেড নয়, মানে মেনটেন্যান্স তারা পেতে পারে না। তার কারণ হচ্ছে, হাজবেন্ড বলে ওয়াইফ অনেকদিন ধরে কাজ করছে এবং ভালো কাজ করে এবং এখনো কিন্তু কাজ করে চলেছে তিনি। এবং হাজবেন্ড বলে ওয়াইফের অনেক অ্যাসেটও আছে এবং তার কাছে কিন্তু ইমুভেবল প্রপার্টিও আছে, ওয়াইফের কাছে ইমুভেবল প্রপার্টিও আছে, এটাও কিন্তু হাজবেন্ড সুপ্রিম কোর্টকে জানায়। এবং এখানে হাজবেন্ড আরো বলে যে ওয়াইফের কাছে যে সন্তানটা আছে, যে মেয়েটা আছে, সেই যে সন্তানটা আছে সেই সন্তানটা কিন্তু তার না, কারণ তার ওয়াইফের আগে একবার ডিভোর্স হয়েছে। এবং হাজবেন্ড বলে যে বাচ্চাটা তার না, তার আগের পক্ষের যে স্বামী ছিল তার বাচ্চা এটা। এবং তার ওয়াইফ আগের পক্ষের যে স্বামীকে যখন ছাড়ে, তখনও কিন্তু তিনি ওয়ান টাইম সেটেলমেন্ট করে সেই স্বামীর থেকে 40 লাখ টাকা নেয়।
দেখুন, আমি আপনাদেরকে যে ভিডিওটা বলছি এখানে কিন্তু সব লাখ কোটির ব্যাপার। আপনারা ভাববেন না যে আপনি লাখ কোটি টাকা নিয়ে ভিডিওটা আপনাদেরকে বলছি, ডেফিনেটলি নট। এখানে লাখ কোটিতে ব্যাপারটা ঘটিত হয়েছে বলে আমি আপনাকে জিনিসটা অ্যামাউন্টটা বলছি। কিন্তু আপনাদের স্যালারি যদি 50,000 বা 40,000 বা 20,000 এরকম হয়ে থাকে, 10,000 হয়ে থাকে, তখন আপনারা এখান থেকে যে আইডিয়াটা পাচ্ছেন সেটা কিন্তু আপনার উপরে অ্যাপ্লিকেবল হবে। এখানে যে বেশি ইনকাম করেছে তার জন্য এই সুপ্রিম কোর্টে এই জিনিসটা পেয়েছে তা কিন্তু নয়। এখানে 7 লাখ 5 লাখ এরকম ঘটনাগুলো আমি আপনাদেরকে বলছি, কিন্তু আপনারা ভাববেন না যে এখানে লাখের গল্প আছে, এখানে কোটির গল্প আছে। সুতরাং এই জাজমেন্টটা আমাদের কিন্তু কাজে লাগবে না। ডেফিনেটলি আপনাদের কাজে লাগবে, সবার জন্যই কাজে লাগবে। আপনাদের মাইনে যদি কম হয় তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এই জাজমেন্টে যে ডিসিশন দেওয়া হয়েছে, যে জিনিসগুলো কমানো হয়েছে, সেগুলো কিন্তু আপনাদের মাইনের সঙ্গে বা আপনারা যদি কোনো বিজনেস করেন, আপনাদের বিজনেসের সঙ্গে আপনাদের ইনকামের সঙ্গে কিন্তু ডেফিনেটলি এটা ক্যালকুলেশন করে নিতে পারেন যে কত পার্সেন্ট কি ছাড় এখানে দেওয়া হয়েছে। সুতরাং লাখ কোটির ব্যাপারটা শুনে কিন্তু আপনারা ঘাবড়ে যাবেন না। আপনাদের যদি ইনকাম কমও থাকে তাও কিন্তু এই জাজমেন্টটা ডেফিনেটলি আপনাদের কাজে লাগবে। এবং এখানে হাজবেন্ড আরো বলে যে তিনি ফার্স্ট যে হাজবেন্ড ছিল তার থেকে তো 40 লাখ টাকা নিয়েছেই ওয়ান টাইম সেটেলমেন্ট করে। এরপরে তার যে ওয়াইফ আছে সে 1 বছরের মধ্যেই 498 এও করে দিয়েছে এবং ডোমেস্টিক ভায়োলেশন, তার সঙ্গে ডোমেস্টিক ভায়োলেশনের সঙ্গে কিন্তু মেনটেন্যান্সের ফাইলও তার ওয়াইফ করে দিয়েছে। এটা সুপ্রিম কোর্টকে হাজবেন্ড জানায়। এবং তারা প্রায় 9 বছর ধরে আলাদা আছে এবং তারা 9 বছর ধরে প্রায় আলাদা। সুতরাং এখানে তাদের যে একটা সম্পর্ক পুনঃস্থাপন হবে, তাদের আবার একটা পরিবার সুন্দরভাবে গড়ে উঠবে, এখানে কিন্তু সেরকম কোনো চান্সই নেই। কারণ এখানে হাজব্যান্ড ওয়াইফ 9 বছর ধরে কিন্তু আলাদা আছে। সুতরাং এক্ষেত্রে মাননীয় সুপ্রিম কোর্ট তাদের যে ডিভোর্সটা, সেই ডিভোর্সটা গ্র্যান্ট করে দেয়, ডিভোর্সটা তাদের করে দেয়। এবং সুপ্রিম কোর্টের একটা পাওয়ার আছে কনস্টিটিউশন পাওয়ার, সেই কনস্টিটিউশন পাওয়ার ইউজ করে সুপ্রিম কোর্ট এটাকে কিন্তু এই স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু ডিভোর্স করিয়ে দেয়। আর ডিভোর্সের গ্রাউন্ড হচ্ছে সেটা হচ্ছে ইরিটেবল ব্রেকডাউন অফ ম্যারেজ। এই ব্যাপারটি আমার একটা আলাদা ভিডিও করা আছে, আমি জিনিসটা আজকে আবার সেকেন্ডবার আপনাদেরকে বলে দিলাম। ইরিটেবল ব্রেকডাউন অফ ম্যারেজ যদি আপনারা জানতে চান তো ডেফিনেটলি আমার অন্য ভিডিওতে দেওয়া আছে, সেটা আপনারা অবশ্যই পড়ে নিতে পারেন। এইভাবেও কিন্তু সুপ্রিম কোর্ট ডেফিনেটলি ডিভোর্স করাতে পারে, তার সুপ্রিম কোর্টের হাতে কিন্তু কনস্টিটিউশন পাওয়ার থাকে, সেটা এখানে সুপ্রিম কোর্ট ইউজ করেছে। এরপরে আসে সুপ্রিম কোর্ট মেনটেন্যান্স এবং অ্যালিমনির ব্যাপারে। এখানে সুপ্রিম কোর্ট প্রথমেই বলে যে আমি আপনাদেরকে ফার্স্ট যে পয়েন্টটা বলেছিলাম, এখন বিস্তারিত আলোচনা করছি। এখানে সুপ্রিম কোর্ট প্রথমেই বলে মেনটেন্যান্স যেন কখনোই স্বামীর কাছে পানিশমেন্টের মতো না হয় এবং স্বামী যে স্ত্রীকে মেনটেন্যান্সটা দেয় জীবন ধারণ করতে যেন কোনোরকম অসুবিধার সম্মুখীন হতে না হয়, সেজন্যই তাকে মেনটেন্যান্সটা দেওয়া হয়। আর মেনটেন্যান্স কত হবে, মেনটেন্যান্স কত হবে এই কোশ্চেনটা আমাকে অনেক সাবস্ক্রাইবাররা করে, অনেক আমার সঙ্গে যারা প্রতিদিন, আমি প্রায় প্রতিদিন 10, 11টা 12টা লিগাল ডিসকাশন করি। তো ব্যাপারটা হচ্ছে যে মেনটেন্যান্স কতটা হবে তার কিন্তু ফিক্স কোনো ফর্মুলা নেই। সুপ্রিম কোর্টের অনেকদিন আগে একটা জাজমেন্ট ছিল, কিন্তু সুপ্রিম কোর্ট এখন নিজেই বলছে যে কেস টু কেস ভ্যারি করে এই মেনটেন্যান্সটা কত হবে বা অ্যালিমনি কত হবে, এর কোনো ফিক্স ফর্মুলা নেই। মেনটেন্যান্স এবং অ্যালিমনি কেস টু কেসের উপর ডিপেন্ড করে। এখানে মাননীয় সুপ্রিম কোর্ট আরো অনেক কিছু বলে। মেনটেন্যান্স যখন ওয়াইফের যখন মেনটেন্যান্স করা হবে তখন কি কি বিষয়, কি কি ফ্যাক্টরস সেগুলো দেখা উচিত এবং সেগুলো মাথায় রেখেই ওয়াইফের মেনটেন্যান্স করা উচিত, সেই সম্পর্কে কিন্তু একটা গাইডলাইন এবং ডিরেকশন সুপ্রিম কোর্ট নিয়ে আসছে। এবার সেগুলো সম্পর্কে আমি আপনাদের বিস্তারিতভাবে বলছি। মেনটেন্যান্সের সময় যদি শুধু ওয়াইফ সাইডই দেখা হয় তাহলে তো সেটা ঠিক হবে না। মেনটেন্যান্সের সময় ওয়াইফ সাইডও দেখা হবে এবং হাজব্যান্ডের সাইডও অবশ্যই দেখা হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে দ্য স্ট্যাটাস অফ দ্য পার্টিস। যারা পার্টি আছেন, দুটো পার্টি আছে হাজব্যান্ড এবং ওয়াইফ, তাদের সোশ্যাল স্ট্যাটাস কি আছে, তাদের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস কি আছে, সেগুলো কিন্তু কনসিডারের মধ্যে আনতে হবে, ডেফিনেটলি আনতে হবে। এবং ওয়াইফ এবং বাচ্চা ও বাচ্চা যদি ওয়াইফের কাছে থাকে, ওয়াইফ এবং বাচ্চার যে মেনটেন্যান্স, সেই মেনটেন্যান্সটা এমন হতে হবে যেটা যুক্তিযুক্ত মেনটেন্যান্স হতে হবে। কোন রকম ওয়াইফ বা বাচ্চা যে আছে, মেনলি ওয়াইফ, সে লাক্সারিয়াস লাইফ লিড করবে, সেইভাবে কোন রকম মেনটেন্যান্স দেওয়া যাবে না। কারণ যে মেনটেন্যান্সটা যুক্তিযুক্তভাবে কোর্টের মনে হবে এবং কোর্টকে এগুলো মাথায় রাখতে হবে, যেটা যুক্তিযুক্ত মেনটেন্যান্স হবে সেটাই কিন্তু দেওয়া উচিত এবং সেটাই কিন্তু দেওয়া হবে অ্যাজ পার সুপ্রিম কোর্ট যেটা গাইডলাইন দিয়েছে। কোন রকম যে আমি বিশালভাবে থাকবো, আমরা বিশালভাবে একটা স্ট্যাটাস মেনটেন করে থাকবো এবং
লাক্সারিয়াস লাইফ লিড করবো, এরকম লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য কিন্তু ডেফিনেটলি হাজবেন্ডকে মেনটেন্যান্স দিতে হবে না। যেটা যুক্তযুক্ত মেনটেন্যান্স সেটাই হাজবেন্ডকে দিতে হবে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে হাজবেন্ড এবং ওয়াইফের দুজনেরই এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখা হবে এবং তারা আগে কি কাজ করতো বা এখন কি কাজ করছে সেগুলো সবই কিন্তু সেগুলো ডেফিনেটলি কোর্টের কাছে সাবমিট করতে হবে, যে হাজবেন্ড ওয়াইফের কি এডুকেশন আছে এবং তারা কি কাজ করতো বা এখন বর্তমানে কি কাজ করছে সবকিছুরই কিন্তু পুরোপুরি বিবরণ কিন্তু কোর্টের কাছে দিতে হবে। এখানে দুই পক্ষই কি অ্যাসেট ওন করে, মানে নিজস্ব কি অ্যাসেট আছে হাজবেন্ডের এবং ওয়াইফের, ডেফিনেটলি সেটা জানাতে হবে এবং হাজবেন্ড ওয়াইফের কারেন্ট কি মান্থলি ইনকাম আছে ডেফিনেটলি সেটাও কিন্তু শো করতে হবে। এরপরে একটা সাংঘাতিক পয়েন্ট সুপ্রিম কোর্ট বলেছে, মাননীয় সুপ্রিম কোর্ট বলেছে, একটা সাংঘাতিক পয়েন্ট বলেছে, স্ট্যান্ডার্ড অফ লিভিং। স্ট্যান্ডার্ড অফ লিভিং ব্যাপারটা হচ্ছে যে স্বামী যখন বিয়ে করে ঘরে নিয়ে এসেছিল ওয়াইফকে, তখন স্বামীর যে লাইফ স্ট্যান্ডার্ড ছিল লিভিং স্ট্যান্ডার্ড ছিল, সেই লিভিং স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু ওয়াইফকে মেনটেন্যান্স দেওয়া হবে। ওয়াইফের বাড়িতে যে কিভাবে ওয়াইফ ছিল, তারকে কিভাবে রাখা হয়েছিল, কত সুন্দরভাবে সে ছিল, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। তিনি যে বাড়িতে ওয়াইফ হিসেবে এসছে, বউ হিসেবে এসছে, সেই বাড়িতে যেরকম স্ট্যান্ডার্ড অফ লিভিং আছে সেই অনুযায়ী কিন্তু হাজবেন্ডকে মেনটেন্যান্স দিতে হবে। তার বাপের বাড়ি অনুযায়ী মেনটেন্যান্স দিতে হবে না, শ্বশুর বাড়ির স্ট্যান্ডার্ড অফ লিভিং অনুযায়ী এবং ছেলের বাড়ির স্ট্যান্ডার্ড অফ লিভিং অনুযায়ী মেনটেন্যান্স ধার্য করা হবে। এগুলো কিন্তু কোর্টকে অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে অ্যাজ পার মাননীয় সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী। নেক্সট পয়েন্ট হচ্ছে এমপ্লয়মেন্ট স্যাক্রিফাইস। এমপ্লয়মেন্ট স্যাক্রিফাইস ব্যাপারটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি যে অনেক সময় কি হয়, মেনটেন্যান্স ছেলেরা অনেক সময় এই ভুলটা করে যে মেনটেন্যান্স দিতে হবে বলে চাকরি বাকরি ছেড়ে দিল। না, সেরকম করলে হবে না। কিন্তু মেয়েরা ওয়াইফ হয়ে আসার পরে ডেফিনেটলি তাদের সাংসারিক কাজকর্ম করতে হয়, অনেক রকম কাজকর্ম করতে হয়, তারা ডেফিনেটলি তারা যে জবটা আগে বিয়ের আগে করতো সেটা কিন্তু ছেড়ে দেয়। কিন্তু যখন তাদের মেনটেনেন্স ঘোষণা হচ্ছে বা যখন তাদের অ্যালিমনি ঘোষণা হচ্ছে, তখন ওয়াইফ আদৌ কি সে আগের কাজটা ধরেছে বা অন্য কাজ ধরেছে সেই জিনিসটা কনসিডার করা হবে। এখানে সুপ্রিম কোর্ট মেন পয়েন্ট যেটা বলে দিয়েছে যে স্যাক্রিফাইস অফ এমপ্লয়মেন্ট, যে কে চাকরি ছেড়েছে এবং কেন ছেড়েছে সেই বৃত্তান্তটাও দিতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে, যদি ওয়াইফের কোনো ইনকাম না থাকে, যদি কোনো সোর্স অফ ইনকাম ওয়াইফের না থাকে, তাহলে ওয়াইফ কিন্তু একটা লিটিগেশন এক্সপেন্সেস পেয়ে থাকে। কিন্তু এই লিটিগেশন এক্সপেন্সেস বিশাল হলেও চলবে না, সেটাকেও কিন্তু যুক্তিযুক্তভাবে ডেফিনেটলি বিচার করতে হবে এবং সেইভাবে রায় দিতে হবে। লিটিগেশন এক্সপেন্সেস বিশাল হলেও চলবে না, যেটা যুক্তিযুক্ত হবে কোর্টের মনে হবে সেটাই লিটিগেশন এক্সপেন্সেসটা ওয়াইফকে দিতে হবে। লিটিগেশন এক্সপেন্সেস যেটা হবে সেটা স্বামীকে দিতে হবে, কিন্তু সেটা যেন যুক্তিযুক্ত হয়। একটা বিশাল লিটিগেশন এক্সপেন্সেস করলে কিন্তু ডেফিনেটলি হবে না। সুতরাং কোর্টকে কিন্তু এই যুক্তিযুক্ত ব্যাপারটা নিয়েও চিন্তা ভাবনা করতে হবে। সবচেয়ে বড় মেইন পয়েন্ট যেটা আমি আপনাদেরকে বলছি, মাননীয় সুপ্রিম কোর্ট যেটা বলে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি অফ দ্য হাজবেন্ড। মানে হাজবেন্ড কত ইনকাম করতে পারে বা করে, হাজবেন্ড কতটা ইনকাম করে বা করতে পারে এবং তার জব কি আছে, তিনি কি ব্যবসা করেন না সার্ভিস করেন, সেই ডিটেলসটা অবশ্যই দিতে হবে। এছাড়া হাজবেন্ডের কোনো রকম যদি ফাইন্যান্সিয়াল বার্ডেন থাকে, ফাইন্যান্সিয়াল বার্ডেনগুলো কিন্তু ডেফিনেটলি হাজবেন্ডকে জানাতে হবে। তার যদি কোনো লোন থাকে, তার যদি কোনো ধার দেনা থাকে, তো ডেফিনেটলি কিন্তু হাজবেন্ডকে সেগুলো জানাতে হবে। সেইভাবেই কিন্তু মেনটেন্যান্সটা হিসাব করা হবে। ডেফিনেটলি এগুলো আপনারা জেনে রাখুন। সুতরাং এখানে এক কথায় যেটা বলছি সেটা হচ্ছে হাজবেন্ডের অব্লিগেশন বা লাইবিলিটিস কি আছে, ডেফিনেটলি কিন্তু কোর্টকে সেটা কনসিডার করতে অবশ্যই হবে মেনটেন্যান্স নির্ণয়ের ক্ষেত্রে। সুতরাং আমি আপনাদেরকে নতুন আইন আসার পরে যে মেনটেন্যান্সের যে জাজমেন্ট সেই সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। এবার আসছি আমি যে প্রথম যে কেসটা নিয়ে আলোচনা করছিলাম, সেই কেসের ব্যাপারটা কি রফা দফা হলো সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সেটা থেকেও কিন্তু আপনারা খুব ভালো আইডিয়া পেয়ে যাবেন। আর আমি আপনাদেরকে আগেও বলেছি যে এটা লাখের ব্যাপার, কোটির ব্যাপার, কিন্তু আপনাদের যদি 1000 টাকায় মাইনে হয়, 50,000, 40,000, 20,000, 10,000 যাই মাইনে হোক না কেন, আপনারা সেভাবে জিনিসটা ক্যালকুলেশন করে নেবেন। আপনারা এক্ষুনি ক্যালকুলেশনটা বুঝিয়ে যাবেন, আমি আপনাদেরকে বলছি। এইখানে সুপ্রিম কোর্ট যখন মেনটেন্যান্সের কথা তোলে, তখন ওয়াইফ বলে যে তার 4 লাখ টাকা মেনটেন্যান্স লাগবে মাসে এবং যে বাচ্চাটা আছে তার স্বাস্থ্য, লিভিং এর জন্য এবং এডুকেশনের জন্য 75,000 টাকা করে পার মান্থ লাগবে। তাহলে বুঝুন কিরকম অ্যামাউন্ট চাইছে। হ্যাঁ, এখানে স্বামীর ইনকামও বেশি আছে, আমি আপনাদেরকে বলছি, কিন্তু এখানে ওয়াইফ বলছে 4 লাখ টাকা করে আমার মেনটেন্যান্স লাগবে এবং 75,000 টাকা করে একটা বাচ্চার জন্য লাগবে। কি অবস্থা চিন্তা করুন। এখানে হাজবেন্ড ওয়াইফ কিন্তু দুজনেই কিন্তু নিজেদের ইনকাম অ্যাফিডেভিট সাবমিট করেছিল। ইনকাম অ্যাফিডেভিট মানে কে কত ইনকাম করছে তার একটা পুরো লিখিত বয়ান কোর্টে দিতে হয়, সেটাকে অ্যাফিডেভিট আমরা বলে থাকি।
যে কোর্টেতে এই ইনকাম অ্যাফিডেভিটটা হাজবেন্ডকে এবং ওয়াইফকে দুজনকেই দিতে হয়। এখানে দেখা যায় যে হাজবেন্ড একটা বড় ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এবং তিনি গ্রস স্যালারি তার 8 লাখ টাকা এবং সে কেটে কুটে হাতে পায় 5 লাখ টাকা। কিন্তু 5 লাখ টাকা পেলেও কি হবে, তার লাইবিলিটিস আছে এবং অব্লিগেশন আছে, তার উপর ডিপেন্ডেন্ট আছে, তার বাবা মা তার উপর ডিপেন্ডেন্ট আছে এবং তার এক আত্মীয় তার উপর ডিপেন্ডেন্ট এবং সেই আত্মীয়র প্রতি তাকে 55,000 টাকা করে খরচা করতে হয় এবং বাবা মার জন্য তাকে খরচা করতে হয়, তার ডেফিনেটলি তার একটা অব্লিগেশন এবং লাইবিলিটিস আছে এবং তার নিজের লাইফ লিড করতেও মোটামুটি 4 লাখ টাকা লাগে হাজবেন্ডের। আর ওয়াইফ সাইডের অ্যাফিডেভিট থেকে যেটা জানা যায় যে ওয়াইফ তখন যে মুহূর্তে মামলাটা চলছে সেই মুহূর্তে তিনি কিন্তু একটা প্রাইভেট কোম্পানিতে ভালো জায়গায় চাকরি করে এবং তার মাইনে প্রায় 1,40,000 টাকা তিনি মাইনে পান প্রতি মাসে। সুতরাং আমরা এখান থেকে পরিষ্কার বুঝতে পারলাম যে ওয়াইফের থেকে হাজবেন্ড 5 গুণ বেশি ইনকাম করে, কিন্তু ওয়াইফের থেকে 5 গুণ বেশি ইনকাম করে হাজবেন্ড, ঠিক কথা, সেটা কোনো ব্যাপার না। সেটা আপনারা কথা শুনেই বুঝতে পারছেন। আপনারা যদি জাজমেন্টটা নেন, জাজমেন্ট নেওয়ার যে শর্তটা আছে সেটা কমিউনিটি অ্যাপেতে দেখে নেবেন। জাজমেন্টটা নিলেও আপনারা বুঝতে পারবেন এখানে হাজবেন্ডের ইনকাম কিন্তু 5 গুণ বেশি হয় পেতে, কিন্তু এখানে হাজবেন্ডেরও তো অব্লিগেশন আছে এবং লাইবিলিটিস আছে এবং তার নিজের খরচাও আছে, সেগুলোকে কনসিডার করতে হবে। তখন এখানে সুপ্রিম কোর্ট ডিসিশন নেয় যে এখানে মেনটেনেন্স বলে আর কোনো ব্যাপার থাকবে না, এখানে ওয়ান টাইম সেটেলমেন্ট করাটাই বেটার। তখন হাজবেন্ড বলে ঠিক আছে আমি 50 লাখ টাকা দিতে প্রস্তুত আছি, কিন্তু ওয়াইফ কি বলে শুনুন। ওয়াইফ বলে তার 5 থেকে 7 কোটি টাকা লাগবে অ্যাজ এ অ্যালিমানি এবং হাজবেন্ড বলছে যে ঠিক আছে আমি 50 লাখ টাকা দিতে রাজি আছি। তারপরে সুপ্রিম কোর্ট এই দুজনের কথাবার্তা শুনে ব্যালেন্সিং করে সুপ্রিম কোর্ট এই অ্যালিমানিটাকে করে দেয়, ওয়ান টাইম সেটেলমেন্টের জন্য করে দেয় 2 কোটি টাকা। তাহলে এবার আপনারা ভাবুন যে মহিলা যিনি স্ত্রী ছিলেন তিনি 7 কোটি টাকা চেয়েছেন, আর হাজবেন্ড যিনি ছিলেন তিনি 50 লাখ টাকা দিতে রেডি আছে, কিন্তু এখানে কিন্তু সুপ্রিম কোর্ট ব্যালেন্সিং করে 2 কোটি টাকায় ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট করে দিল। এখানে সুপ্রিম কোর্ট প্রায় মোটামুটি 71% কিন্তু এখানে কমিয়েছে। এটা আমি আপনাদের কোটিতে বললাম, আপনাদের কেস লাখেও হতে পারে, হাজারও হতে পারে, সেটা ক্যালকুলেশনটা আপনারা করে নেবেন। যেহেতু কেসটা এই ব্যাপারে সেহেতু আমাকে এই জিনিসটা বলতেই হচ্ছে। তাহলে এবার আপনারা বিচার করুন যে সুপ্রিম কোর্ট আগের যে জাজমেন্ট এবং এই কেসেতে তিনি যে জিনিসগুলো, যে ডিরেকশন, যে গাইডলাইনগুলো দিয়েছে সেগুলো কতটা ফলো করেছে সেটা আপনারা নিশ্চয়ই চিন্তা ভাবনা করবেন। অবশ্যই কমেন্ট করবেন। আর আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করে বলছি, কমেন্ট যখন করবেন বাংলা ওয়ার্ডে লিখবেন বা ইংলিশ ওয়ার্ডে লিখবেন। বাংলাটা ইংলিশ দিয়ে প্লিজ লিখবেন না, সেই কমেন্টগুলো কিন্তু অটোমেটিক কিন্তু ডিলিট হয়ে যাবে। আপনারা সবসময় কমেন্ট বাংলা অক্ষরে বা ইংলিশে টোটালি লিখুন। আপনারা এই ভিডিওটা সম্পর্কে অনেক কমেন্ট করবেন, ডেফিনেটলি আমি জানি। সুতরাং আমি জানি আপনাদের কমেন্টগুলো পড়তে পারি ঠিক মতো করে এবং আপনাদেরকে ঠিক মতো রিপ্লাই দিতে পারি। আর কমেন্টে একটু ছোট করে লিখবেন প্লিজ। আর একটা চিন্তা ভাবনা করবেন যে এখানে কি সুপ্রিম কোর্ট সত্যি পানিশমেন্টের মধ্যে কি ডিসিশন নিয়েছে, হাজবেন্ডের কাছে কি পানিশমেন্টের মধ্যে এটা মনে হতে পারে। এটাও আপনারা চিন্তা ভাবনা করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ডেফিনেটলি জানাবেন। আর এখানে ব্যাপারটা কি দেখুন, এখানে আপনারা জিনিসটা বুঝেই গেলেন যে ওয়াইফ পক্ষ যে আছে সে তারা হাই অ্যামাউন্ট চাইবে। এবারে কত কমাবে কমাও। এখানে ওয়াইফ 7 কোটি টাকা চেয়ে বসে আছে, কিন্তু ওয়াইফ নিজেই জানে যে আমি 7 কোটি টাকা পাবো না, 2 কোটি টাকায় কেসটা রফাদফা করে সুপ্রিম কোর্ট। কিভাবে প্রেশার চলে, কিভাবে অন্যায় চলে, আপনারা ব্যাপারটা বুঝতে চেষ্টা করুন। আগের এক স্বামী ছিল, সেখান থেকে 40 লাখ টাকা নিয়ে সেটেলমেন্ট করেছে, আবার এনার কাছে এসে আবার 2 কোটি টাকা পেয়ে গেল। আপনারা এই সম্বন্ধে কিন্তু অবশ্যই কমেন্ট করুন। আর আমি বারবার বলে দিচ্ছি যে আপনার যদি যে মেনটেনেন্স ঘোষণা হবে লোয়ার কোর্ট থেকে হোক বা আরো আপার কোর্ট থেকে হোক, ডেফিনেটলি কিন্তু মেনটেনেন্স যদি আপনাদের কাছে মনে হয় যে এটা আমার উপর একটা অত্যাচার করা হচ্ছে, তো ডেফিনেটলি আপনারা কিন্তু অবশ্যই ফাইট করতে পারেন। এই জাজমেন্টটা নিয়ে আপনারা ফাইট করতে পারেন। না জাজমেন্টটা যদি চাই আপনারা কমিউনিটি ট্যাবেতে দেখে নেবেন টার্মস অ্যান্ড কন্ডিশন, আমি আপনাদেরকে জাজমেন্টটা অবশ্যই দিয়ে দেবো। এখানে সুপ্রিম কোর্ট যে ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসের কথা বলেছে সেটাও কি সুপ্রিম কোর্ট মাথায় রেখেছে, সেটাও একটা আলোচ্য বিষয়, সেটাও আপনারা লিখে জানাবেন। আর আপনার যদি কোনো মেনটেনেন্স কেস চলে, আপনার যদি প্রচুর মেনটেনেন্স থাকে, তো ডেফিনেটলি এই যে জাজমেন্টটা আছে, এই জাজমেন্ট নেওয়ার জন্য এবং লিগাল ডিসকাশন করার জন্য যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সব কমিউনিটি অ্যাপেতে ডিটেলস আমি লিখে দিয়েছি, কোনো অসুবিধা নেই। আপনারা সেগুলো একটু পড়ে নেবেন, জাজমেন্ট দরকার হলে নিয়ে নেবেন। আপনার কেসের সঙ্গে যদি ফ্যাক্টস মেলে তো ডেফিনেটলি কিন্তু আপনারা জাজমেন্টটা নিয়ে অবশ্যই কিন্তু আপনার কেসেতে অবশ্যই লাগাতে পারেন।
তাহলে ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেল, তার জন্য সরি, কিন্তু ব্যাপারটা অনেক বোঝানোর আছে, আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস লং ভিডিও। ওকে, থ্যাংক ইউ, নমস্কার, ভালো থাকবেন, আর জাজমেন্টটা নিয়ে অবশ্যই পড়ার চেষ্টা করবেন। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।